নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছে। আমিও শিলিগুড়ি শহরে খুব ভালো আছি। আজকে অনেক তাড়াতাড়ি চান পুজো সমস্ত কিছু হয়ে গেছে, হয়ে তারপরে একটুখানি গাছগুলোকে দেখতে এসেছি। এখন তো খুব একটা বেশি গাছ অবশিষ্ট নেই, বিভিন্ন কারণে আর কি। তো তার মাঝখানে মাঝখানে যেটুকু আছে সেটুকু দেখেও চোখের আরাম হয়। আর এই যে দেখুন, সেই নারকেল থেকে গাছ গজিয়ে গেছে। সেই গাছটা কিন্তু, নারকেলটাও একই জায়গায় রয়েছে, গাছটাও কিন্তু একইভাবে বহাল রয়েছে। এটাকে কোথাও একটা গাড়ার দরকার আছে, কিন্তু সেটা এখন যা হোক হয়ে উঠছে না। তা আমাদের গাছে বাগানেতে একটু কীটনাশক প্রয়োগের প্রয়োজন হয়েছে। তা সেটা হওয়ার মানে সেটা কারণটা অবশ্য থাকুক, সব না দেখিয়ে বরং ভালো ভালো জিনিস দেখাই। এই যে এই জায়গাটা ব্রনফেলশিয়াটা হয়েছে, একটু ঝোপালো হলে এটাতে প্রচুর পরিমাণে আরও কুঁড়ি আসবে। যেটুকু হয়েছে সেটুকু তো এখনই জল দেওয়া হয়েছে সমস্ত গাছে, যার ফলেতে বাগানটা একটু ভেজা ভেজা আছে। বৃষ্টি তো আবার সেই জেকে সেই নাইমামার দলে চলে গেছে, কাজেই এখন বাগানের গাছগুলোরও অবস্থা খারাপ। তা সেই কারণে এগুলো সব ছোট ছোট গাছ, একটু যত্ন লাগে। আর এটাকে দেখে সত্যি আরাম হচ্ছে, চোখের আরাম, মনের আরাম। যেটা হচ্ছে রেড ফিলিপ, এটা রেড ফিলিপ। এগুলো তো, এটা তো মোহং, এটা তো খুব একটা আগেরবার ফুল দেয়নি। আর বাদবাকিগুলো যে খুব একটা ভালো হচ্ছে, এটা ভালো হচ্ছে, কিন্তু এইটা আখিলাটা খুব একটা ভালো হচ্ছে না আমার কাছে। একই রকমভাবে তো লাগিয়েছি, একটু এদিক ওদিক হবে বোধ হয়, জানি না। আখিলা তো এই প্রথমবার আমার। আর প্রত্যেক দিনই হচ্ছে এত ধুয়ে দেওয়ার পরেও এই যে আমার ওপর থেকে যে পিটুনিয়ার শুকনো ফুলগুলো ফেলে দিই, সেগুলো ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক যায়। আর পিটুনিয়া গাছটা না একটুখানি আঠালো হয়, যার ফলে সেটা ধোয়ার পরেও যায়নি। জবরদস্ত ঝাড় দিলে তবে যাবে। ঠিক আছে, ফুলই, আর নিজেদের চৌহদ্দি যেহেতু, অন্যকে তো নোংরা করছি না। তা আপাতত সকালবেলায় উঠে মানে এখনও কিন্তু সকালই আছে। তা সকাল মানে এখন অনেকক্ষণই সকাল আছে। তা বাবা এখন উপরে গেছে। তা আমার একটা পার্সেল এসেছিলো মিশোতে, সেটা রিসিভ করতে এসেছি। এসে আলপনাদি খবর দিল, বৌদি দেখে যাও বাগানটাতে কি সুন্দর ফুল হয়েছে, একটা লাল রঙের ফুল। মূলত এটাকেই দেখতে এসেছি, এই যে। তা এটাকে যখন দেখলাম, তখন মনে হলো ঠিক আছে, ব্লগটা বরং নিচে থেকেই শুরু করি। প্রত্যেক দিনই তো ওপর থেকে, ঘরের মধ্যে থেকে শুরু হয়, আজকে একটু না হয় ব্যতিক্রম হলো। রুই মাছ হবে আর উচ্ছের চচ্চড়ি আর বিনসের তরকারি। আচ্ছা ঠিক আছে। উচ্ছের চচ্চড়ি খাবে? তোফা রান্না। হ্যাঁ, উচ্ছের চচ্চড়ি খাবে? আলু দিয়েছো? না, আলু দিলেও কম দেবো। না, আলু খাচ্ছি না। এই যে খোসা সমেত শসা আমার খেতে একদম ভালো লাগে না, কিন্তু তাও আর কি খেতেই হবে। এটাতে ফাইবারটা অনেকটাই বেশি পাওয়া যায়, সেই জন্যই। আজকে সব প্ল্যান ভন্ডুল হয়ে গেল। আমার খুব যে একটা কিছু ছিল তা না। আজকে চেয়ারগুলো, বাড়ির যতগুলো চেয়ার ছিল জামা কাপড় দিয়ে বোঝাই, সেগুলো সমস্ত কিছু খালি করব। কিন্তু সেটা কাজটা পিছিয়ে গেল, পুরোপুরি ভন্ডুল হয়নি। আরও টুকিটাকি ছিল বটে। নিচে বারান্দাটা ধোয়ানো হয়েছে, বেশ কিছু জুতো বাতিল হবে আজকে, ইতিমধ্যে হয়েছে, আবার হবে। কিন্তু প্ল্যানটাকে আমি পিছিয়ে দিলাম এই কারণেই, সেটা হচ্ছে আমাদের দিনহাটার বাড়িতে মা ফোন করেছিলেন যে এক কাকিমা ভারী অসুস্থ ছিল, একদম নিকট প্রতিবেশী। সেই কাকিমা আজকে মারা গেছে। ক্যান্সার হয়েছিল, কিন্তু অকালে। মা যখন আমাকে খবরটা দিলেন, আমি শুধু জিজ্ঞেস করলাম, মা কখন মারা গেছেন। অনুগ্রহপূর্বক ব্যাপারটাকে একটুখানি আমার মায়ের দিকটা একটু বুঝে নিয়ে তারপরে ব্যাপারটা একটু মন্তব্য করবেন। এই মুহূর্তে না আমার মায়ের ভালো থাকাটা খুব জরুরি তো আমাদের কাছে। বাবা চলে গেছে, মা ডাক ঘুচে যাবে, এই চিন্তাটা না ভাবতে পারি না। মা আমাকে বললেন যে মারা গেছেন ভোরবেলায়। আমি সঙ্গে সঙ্গে বললাম, মা তুমি আমার সাথে কথা বলো। তুমি আমার সাথে কথা বলতে শুরু করো। বাড়িতে কেউ নেই এখন এই মুহূর্তে। মমনাদিদের সরকার থেকে ওই যে বাড়ি পেয়েছে, সব এতদিন ধরে কোনো কিছু ছিল না, এখন তারা বাড়ির কিছুটা অংশ টাকা পেয়েছে, মানে বাড়ি পেয়েছে মানে বাড়ির টাকা পেয়েছে। মমনাদি নিজের বাড়ি নিয়ে একেবারে প্রচণ্ড ব্যস্ত, তো সেই জন্য মমনাদি এখন বেশিক্ষণ টাইম দিতে পারছে না। আমি বললাম, মা তুমি আমার সাথে কথা বলো, এবং অনুরোধ করলাম যে মা তুমি প্লিজ নিজের উপর একটু কন্ট্রোল রাখো। কাকিমুনিকে নিয়ে আসলে জীবদ্দশায় যে চেহারাটা দেখেছো সেটাই থাকুক, তুমি দেখতে যেও না মা। এই বয়সে তুমি মানসিকভাবে এতটাই অসুবিধার মধ্যে পড়ে যাবে, তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে। এই কদিন আগে একটা হয়েছে যে দেখতে গেছিলো, মাথা ঘুরে পুরো ওখানে পড়ে গেছে, এবং সেদিন ভাগ্যিস মাছও আমাদের রান্নার মেয়েটি ছিল, সে ধরে ধরে মাকে নিয়ে এসেছে। ধাতস্থ হতে বহুক্ষণ লেগেছে। এক একজনের সাথে বহুদিনের সব পড়শি, তো তাদের সাথে কত ইমোশনের বিনিময়। তা সেই জন্য আমি বললাম যে মা তুমি আমার সাথে কথা বলতে শুরু করো। আদে এদিক ওদিক সেদিক খুঁড়ে খুঁড়ে কথা বার করা, এইসব করা, মানে কী সব যে করলাম এতক্ষণ ধরে। তারপর বলতে বলতে মা বলছে, মা নিয়ে এলো, একটু মলিনাকে দেখে আসি। আমরা না প্লিজ প্লিজ করো না, প্লিজ করো না, করতে 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 করতে
কাকিমাকে নিয়ে চলে গেল, তারপর আমি ফোন রাখলাম। একদম ঠিক কাজ করেছি। অনেক সময় অনেক নিয়ম থাকে, অনেক কানুন থাকে, কিন্তু একটা প্রিয়জনের ভালো থাকার থেকে বেশি নিয়ম কানুন না কোনো কিছুতে নেই। আমার বাবা যখন চলে যায়, একটা বছর তো আসবাব পরিবর্তন, ঘরের আসবাবের স্থান পরিবর্তন, এই সমস্ত কিছু করতে নেই, অনেক কারণেই করতে নেই। কিন্তু আমার মুহূর্তে না, সেই সময়টাতে আমার মাথায় কিছু, আমার বাবার কোনো হাঁটুতে সমস্যা ছিলেন না। বাবা এই কাগজপত্র, ব্যাংক, অফিস কাছারি সব কাজ আমার বাবা করতেন। আমার মা কোনোদিনও সেগুলো ফিরেও তাকাতেন না। বাবা শেষ পর্যন্ত যখন দিল্লি গিয়েছিলেন, বাবা কিন্তু নিজে পায়ে হেঁটেই গিয়েছিলেন। আমাদের সমস্ত ফাইলপত্র সব থাকতো দোতলায়। আমার মার পক্ষে দোতলায় উঠে গিয়ে ফাইলপত্র বার করা সম্ভব নয়। আমার তখন মনে হয়েছিল যে আমাদের একটা কাঠের আলমারি, যেটা ইঁদুরের স্বর্গরাজ্য, যেখান দিয়ে অনায়াসে ইঁদুর বেরিয়ে যায়, সেটা নিচে ছিল। আমি বলেছিলাম, মা এই আলমারিটাকে নিচে ওপরে পাঠিয়ে দাও, ওপরের আলমারি একটা স্টিলের আলমারি, যেটা নিচে আসতে হবে। সেটা কিন্তু বাবা শ্রাদ্ধ শান্তি হওয়ার আগেই, আগেই বাবা চলে গেছে। ব্যাংকের কাজ, কত রকমের কাজ, তাই না? কত কাগজপত্র ওই ইঁদুরের ভরসায় কাঠের আলমারিতে রাখা যায়? তখন আমি সেগুলো সমস্ত কিছু নিচে নামিয়ে এনে তারপর নিজের মতো করে ব্যবস্থা করে রেখেছি। আশা করছি আমার বাবা তাতে কিছু মনে করেনি। করতে করতে সময়টা বহু পেরিয়ে গেল। সেই জন্যই আর কি আজকে যে সময় যে কাজটা করার ছিল, সে কাজটা সেটা হলো না, একটু বেড়ার দিকে হবে আর কি। আজকে হচ্ছে আমার লাঞ্চের থালা। আজকে তো মঙ্গলবার, আমার নিরামিষ, তাই জন্য যেটা ওয়েট লস রুটি, এটা কোয়াশের তরকারি, এটা পনির, আর এটা হচ্ছে বাটার মিল্ক, মানে হচ্ছে ওই সোজা বাংলা কথায় ঘোল। খেতে একদম ভালো লাগে না, কিন্তু খেতে হবে। অবশ্য এটা খারাপ লাগবে না মনে হচ্ছে, কারণ জিনিসপত্র আরও তো কিছু মিশিয়েছি, গোলমরিচ, একটু ওই যে জিরে ভাজা গুঁড়ো সেটা একটুখানি, তারপরে হালকা একটু লবণ, এইসব তো রয়েছে। আশা করছি এটা খেতে খারাপ লাগবে না। তো তার আগে যেহেতু এক থালা শশা খেয়েছি, খিদেটা অনেকটাই কম। কিন্তু একটা প্রবলেম হচ্ছে জানেন, সেটা হচ্ছে আমার বিশেষ করে বুঝতে পারছি যে পেটটা আমিষের জন্যই তৈরি। আমি যদি দুটো ডিম ভাজা খাই বা দুটো ডিম সেদ্ধ খাই, আমার পেটে যে ফুল অনুভূতিটা আসে, একদম ভর্তি হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। কিন্তু আমি কিন্তু ভেজ খাবার দাবারে আমার সেই অনুভূতিটা আসছে না। সম্পূর্ণই মানসিক ব্যাপারটা, আমি বুঝতেই পারছি, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে। তো যাই হোক, আপাতত চলুন, আজকের দিনে কিছু করার নেই, আমাকে খেতেই হবে। একটু টায়ার্ড হয়ে যাচ্ছি, জানি না কেন, মানসিকভাবে একটু ক্লান্ত লাগছে এখন। তো ঠিক আছে, মানে আমি দীর্ঘক্ষণ মায়ের সাথে এক নাগারে কথা বলেছি, একটা চাপে ছিলাম, তো সেটা একটা ব্যাপার, মানে এই চাপটা কাউকে বোঝানোর নয় আর কি। তো যাই হোক, ঠিক আছে, আপাতত চলুন খেয়ে নিই। খিদে পেয়েছে ভীষণ, ওটা খেয়ে কিছুটা প্রশমন হয়েছে, কিন্তু বাকিটুকু খিদেটা এবার পুরোপুরিভাবে মিটিয়ে নিই। শিলিগুড়িতে বেশ কিছুদিন ধরে একেবারেই রোদ্রের তেজ নেই, তাপটা একদমই কম, মেঘ মেঘ একটা ব্যাপার। মা পরশুদিন বলছে, কোন নিউজ চ্যানেলে দেখেছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত উত্তরবঙ্গে। মার খুব আশা ছিল, আমাদের শিলিগুড়িতে তাও একদিন ওই ঝিরঝির করে একটু হয়েছে, দিনহাটায় তাও হয়নি। মার খুব ইচ্ছা ছিল যে একটা যদি দিনহাটায় বৃষ্টি হয় তাহলে খুব ভালো হয়, তা সেটা আর হয়নি। মা খুব দুঃখিত। আজকে ওই যে এত কথা যখন হচ্ছিল, তখন মা বলছিল, হ্যাঁ মা, বৃষ্টি তো হলো না, না কী করা যাবে। তো যাই হোক, এই যে এই জায়গাটা আজকে মামুনি পরিষ্কার করেছে, কিন্তু আজকে ইয়েটা আনা হলো না, ওই ওখানকার র্যাকটা। ঠিক আছে, ওটা যে কোনো দিনই নিয়ে আসা, একটা র্যাক বয়ে নিয়ে আসাটা কি এমন ব্যাপার, তাই না আলপনাদি বলো? হ্যাঁ হ্যাঁ, তাই তো। তাছাড়া আবার কি, যে 3 প্রহর বেলায় আলপনাদি কাপড় কাচা। অনেকগুলো জামা কাপড় শুকিয়ে গেছে, আলপনাদি সেগুলো নিয়ে গেল। আর আমি যে উদ্দেশ্যে উপরে এসেছি সেটা হচ্ছে এই সোফাটাকে, এই যে পর্দাগুলোকে সব ঢাকা দেওয়া রয়েছে, এগুলো সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পর এইটাকে একটুখানি অন্যরকমভাবে ঢেকে রাখবো। আর কি হয়েছে জানেন, মানে একটু আয়েশ করে বসার জন্য না, পাটা যদি একটু কোথাও তুলে দেওয়া যায় তাহলে ভালোই লাগে। একবার ভেবেছিলাম এটাকে বাতিল করে দেবো, তারপর মনে হলো যে না, সোফাটা ভালোই আছে। আর বড় সোফাটা না, সোফা কাম বেড। তো আমার যেন মনে হয়েছিল ওই যে ছোটো যে সোফাটা রয়েছে সেটাও বোধহয় শুইয়ে দেওয়া যেতে পারে। তারপরে দেখলাম যে না, ওটা শুইয়ে দেওয়া যাবে না। তো এখন অনেকগুলো বিছানা চাদর আমি বাতিল করেছি মানে কি, সেগুলো আর হয়তো বা নিচের বিছানায় পাতবো না। তা সেটাই আর কি, একটা দিয়ে আমি ঢেকে দিলাম। আর ওই পর্দাগুলোকে একটা অন্য কোনো ব্যবস্থা করতে হবে। তো এখন যেটা দিয়ে আমি সিঙ্গেলটা ঢাকছি, সেটা আসলে সিঙ্গেল বিছানার চাদর, সেটা না টুপুরে খাটে ছোট হয়। আর এখন যে দুটো দিয়ে ঢাকলাম, বড় এবং ছোট দুটো, কিন্তু সেট হিসেবে কিনেছিলাম। তো এখন যেমন পাটা তুলে দিয়ে খুব ভালো লাগছে, কিন্তু খুব বেশিক্ষণ ভালো লাগাটা আর বহাল থাকলো না, কারণ অসম্ভব মশা। শুধু অভাব মাঝখানে ছোট্ট করে একটা সেন্টার টেবিলে, তাহলেই চা নিয়ে এসে দিব্য উপরে বসে বসে খাওয়া যাবে। আর এই সামনের গাছগুলো তো 2-3 দিনের মধ্যেই সব বিন্যস্ত হয়ে একটা জায়গায় চলেই যাবে।
সামনে আর কিছুই থাকবে না, মানে যে কোনো অবস্থানই প্রত্যেকটা গাছই থাকছে ছাদে, কিন্তু তারা নির্দিষ্ট জায়গায় থাকছে, এমন জায়গায় থাকছে যেখানে তারা থাকলে তারা ভালো থাকবে। কিন্তু পরিষ্কার পরিষ্কার লাগছে। এতদিন পর্যন্ত বড্ড অবিন্যস্ত ছিল, এখনও বিশাল বিন্যস্ত তা না, তবে আগের তুলনায় অনেকটাই ভালো। এখানে ছোট্ট একটা সেন্টার টেবিল এবারে লাগবে। ফ্ল্যাট থেকে তো অনেক কিছুই মায়ের, যখন মা শিফট করেছিল তখন অনেক কিছু আলপনা দিতে দিয়ে দেওয়া হয়েছে মায়ের অনুমতিতেই। তো সেই রকমই একটা 400 টাকা দিয়ে একটা সেন্টার টেবিল আমার মনে আছে তখন কিনেছিলাম, একদম একটুখানি। তা সেইটা ভাবছি আর একটা কিনে আনবো। এখন অবশ্য 400 টাকায় পাওয়া যাবে না, তা একটা ছোট্ট করে কিছু কিনে আনলে এখানে আমাদের চাটা খেতে খুব সুবিধা হবে। মশা বাবাজিরা বসতে দেবে না দেবে না দেবে না, উঠে গেলাম। আর এখন যে কটা এখানে ছিল সে কটাকে তুলে নিয়ে নিচে গিয়ে মেলে দিই, কারণ আর এখানে বসা যাবে না। আর যাতে উপরে আসতে না হয় সেই বন্দোবস্তই এখন করছি। তবে শুকিয়ে যাবে, ঘন্টাখানেক দেড়েকের মধ্যে সবটুকুই শুকিয়ে যাবে। এই মুহূর্তে হয়তো বা ভেজা। তো চলুন এবার নিচে যাই। হনুমানজির মন্দিরে আজকে যাব, আজকে মঙ্গলবার, তাছাড়া রামনবমীর সেটা নিয়েও একটু কথাবার্তা বলতে হবে। মঙ্গলবার একটু হনুমানজির কাছে যাব, তাছাড়া একটু কথা বলে আসতে তো হবেই। তো সামনেই যাব, কথা যখন বলবো তখন এই মন্দিরেতেই যাব। বেরোই। কয়েকদিন আগেই যেতে পারতাম, একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল। আমার যেন মনে হচ্ছিল বাগড়াকোটের মোড়টা এখনও খুব অসুবিধাজনক রয়েছে, কারণ মামুনি ঘুরে ঘুরে যাচ্ছিল। পরে বুঝতে পারলাম যে মামুনির কোনো একটা ব্যক্তিগত ব্যাপারের জন্য ঘুরে যাচ্ছিল, কারণ এইখানে একটা অফিস আছে। সেই অফিসের একজন স্টাফের সঙ্গে আমার কয়েকদিন আগে দেখা হলাম, যে শোন তুমি এদিক দিয়ে যাতায়াত করছো, এত রাত রাত করে করে যাতায়াত করো, তোমার কোনো প্রবলেম হলো? বলে না, কোনো সমস্যাই নেই। তো আমি আর কি বলবো, তাহলে যে মামুনিকে পরের দিন জিজ্ঞেস করলাম, তো মামুনি বললো হ্যাঁ ও একটা সমস্যা আছে সেই জন্য ঘুরে যাচ্ছে। তো যাই হোক, কী আর করা যাবে, আপাতত মন্দিরে যাব, একটু লাড্ডু নেওয়ার জন্য ওই দোকানে গেলাম, মিষ্টির দোকানে। সেখানে মিষ্টির দোকানে বললো যে গ্যাস নেই, সেজন্য ওরা লাড্ডু বানাতে পারেনি। আর তাছাড়া মিষ্টি অনেকগুলোই বাড়ন্ত, তবে হ্যাঁ একটা পেলাম, সেটা হচ্ছে কালাকাঁদ। সেটা আজকে ওদের 7:30 পর্যন্ত, মানে সকাল 7:30 পর্যন্ত গ্যাস ছিল। তার মধ্যে যতটুকু মিষ্টি ওরা বানাতে পেরেছে তার মধ্যে কেবলমাত্র অবশিষ্ট ছিল হচ্ছে এইটুকু কালাকাঁদ। তো যাই হোক, সেটাই আর কি নিয়ে নিলাম। গ্যাস ছাড়া যে মানুষের কী দুর্ভোগ হচ্ছে সে তো বুঝতেই পারছি। তারপরে কথা বলে নিলাম ওই রামনবমীর ব্যাপারটাতে, কথা বলে নেওয়ার পর তারপর এলাম আর একটা দোকান থেকে একটুখানি জিনিসপত্র কিনে টিনে নিলাম, ওই মোমবাতি, তারপর ধূপকাঠি, এই সমস্তগুলো। আর ধূপকাঠি যে ধূপদানিটা রয়েছে, সেই ধূপদানিতে ছিদ্র হচ্ছে সর্বসাকুল্যে 5টা, মানে 5টা ধূপকাঠি একবারে জ্বালানো যায়। আর আমি যে ধূপকাঠিটা কিনেছি, সেই ধূপকাঠির প্যাকেটের মধ্যে ধূপকাঠির সংখ্যা হচ্ছে সর্বমোট 12টা। আমি যে কিভাবে করে এই ধূপকাঠির প্রত্যেকটা ছিদ্রর মধ্যে 2টো করে, কোনোটাতে 3টে করে করে ঢোকালাম সে আমি জানি। তবে হ্যাঁ, আমি কোনো ধূপকাঠি আর বাড়ি নিয়ে যাব না, সব হনুমানজির জন্যই কিনেছি, এবং সেখানে আমি এখানেই দিয়ে যাব। আর আমার এতটাও মানে আমি সময় দিতে পারবো না এখন যে ধূপকাঠিগুলো একটা পুড়ে যাবে তারপর আমি বাকিগুলো আবার মানে দেব। সেজন্য সবটুকু একবারেতেই ভরে দিলাম। শেষে একটা খুব অসুবিধা হচ্ছিল, কিন্তু ঠিক আছে, হয়ে গেল। তো এরপর আমার উপাচার যতটুকু ছিল ততটুকুই কিন্তু আমি ব্লগে তুলেছি। উপাসনার সময়টা সম্পূর্ণ ব্লগের আওতার বাইরে ছিল। মন্দিরের ঠিক উল্টো দিকে যে দোকানটা, দেবরাজ অফসেট, এই দোকানেই আমি কথা বলতে এসেছিলাম। এই দাদা ভীষণ ভক্ত মানুষ, তো উনি বললেন আমাকে, সেটা হচ্ছে যে এর মধ্যে একটা মিটিং হবে, মিটিংয়ে যেন আমি আসি, এবং মিটিংয়েই যেন ওদের একটা কর্মকর্তার হাতে আমি আমার যতটুকু হনুমানজি মানে সাধ্য দিয়েছেন ততটুকু অর্থ যেন ওদের হাতে অন্নসত্র যেন তুলে দিতে পারি। তো আগেরবারও তাই হয়েছিল, তো এই বছরটাও তাই হবে। তো বাড়িতে এলাম, এসে এই পিটুনিয়াগুলোকে দেখতে এত ভালো লাগছে যে কি বলবো। তো তারপরে কলিং বেল বাজাচ্ছি, এখন আলপনা দিয়ে ওপরে আমার শ্বশুরমশাই খুব কষ্ট করে খুলে দিলেন, দেখে সত্যি খারাপ লাগছিল। আর এই বাগড়াকোটের রাস্তা দিয়ে আস্তে আস্তে বুঝতে পারছিলাম যে যাই থাকুক না কেন, একটা ফাস্ট ফুডের দোকান যদি আপনি করে ফেলতে পারেন, আপনার রমরম করে ব্যবসা চলবে। ভালো জিনিসপত্র লোকে খায় না, এইসব জিনিসপত্রের দোকানে উপচে পড়া ভিড়। অনেকক্ষণ আগে চলে এসেছি বন্ধুরা। তো আজকে আমি যে যে কাজগুলো করবো ভেবেছিলাম, কিছুটা হয়েছে কিছুটা হয়নি, কালকে সেগুলো করব। আমি আজকে
খুবই ক্লান্ত বোধ করছি। তখন দুপুরবেলায় ঘুমোবো না বলে আমি তখন ওপরেতে চলে গেছি আর কি, তখন বিকেলই আর কি যখন ওপরে আমি গেলাম। তো শুধুমাত্র যে আমার রাত্রে শুতে যাওয়ার একটা সময়ের অ্যালার্ম দেওয়া থাকে, আর সেটা দেওয়া থাকলে রাতে সকালে ওঠার অ্যালার্মের আর প্রয়োজন হয় না। তো লাস্ট 2 দিন আমার সেই অ্যালার্মটা ফেল হয়েছে, মানে আমি পারিনি সুনির্দিষ্ট সময় শুতে। তো আজকে আমি সেটা কোনোভাবেই পিছোতে পারবো না। তো ইতিমধ্যে কিন্তু অনেকক্ষণ কেটে গেছে, আমি আমার রান্নাঘরের যাবতীয় কাজকর্ম সব গুটিয়ে ফেলেছি। এরপরে আমার কাজ হচ্ছে ভিডিওটা এডিট করা, জামা কাপড়গুলো গোছানো আছে, সেগুলো জায়গার মতো ভরা। কিন্তু পাশাপাশি মায়ের একটা চিন্তা তো রয়েছে, এলপিজি মানে গ্যাসের চিন্তা। আমাদেরও যেমন এখানে গ্যাস খালি আছে, সেটা মানে একটা চলছে, একটা এই যে খালি। কিন্তু আমি সেটা নিয়ে খুব একটা আমার জন্য চিন্তিত নই, কারণ উপরে ইন্ডাকশান আছে, আমরা ইন্ডাকশানে রান্না করে নিতে পারবো। মায়ের জন্য চিন্তিত, কারণ মায়েরও গ্যাস নেই, একটা চলছে আর একটা খালি। তো সেটা কবে ভর্তি হবে বুঝতে পারছি না। সব মিলিয়ে মিশিয়ে বয়স হয়েছে তো এখন, মানে কিছু কিছু জিনিসে খুব চিন্তা হয়। ইন্ডাকশানটা আমি ব্যবহার করতে পারলেও মায়ের পক্ষে সেটা সম্ভব না, মায়ের কাজের লোকেরাও সেটা পারবে না। স্টোভে যে একটু স্টোভে কেরোসিন তেল নাকি 1 ফোঁটাও নেই। স্টোভ আছে মার কাছে একটা, তো যেটাতে মায়ের জগন্নাথের জন্য পায়েস রান্না করে, সেই একটা স্টোভ আছে, কিন্তু কেরোসিন নেই। দিনাটা শহরে কোথাও কেরোসিন তেল পাওয়া যাচ্ছে না। তো সব মিলিয়ে মিশিয়ে না মাকে নিয়ে একটু চিন্তিত আছি। যাই হোক, ঠিক আছে, এইসব তো চলবেই। আর একার তো আমার মা বলে না, এরকম বহু মানুষেরই সমস্যা আছে। তো চলুন আপাতত শেষ পর্যন্ত উনুনেই ফিরতে হবে কিনা কে জানে। ঠিক আছে, দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল।